সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন গাজী রাকায়েত এবং এস.এম. আরিফ। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে, এবং বিশেষ করে রাকাত ভাই আপনাকে অভিনন্দন যে ডিরেক্টরস গিল্ডের আপনি সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন। আরিফ ভাইকে দেখা হচ্ছে যে সাধারণ একজন মানে সদস্য পরিচালক এই ডিরেক্টরস গিল্ডের। আমি আসলে আরিফ ভাইকে দিয়ে শুরু করতে চাই যে এই যে রাকায়েত ভাইরা নির্বাচিত হয়ে আসলেন, সাথে অলিক ভাই আছেন সাধারণ সম্পাদক। এই যে নতুন যে নির্বাচিত যারা আসলে তাদের কাছে একদম সাধারণ পরিচালক বা সদস্যদের আসলে প্রত্যাশাটা কি? না অবশ্যই আপনারা কি মনে করছেন? না, প্রত্যাশাটা তো মনে করেন এতদিন যেটা হয়েছে ডাইরেক্টর গিলের আসলে এবার যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা আসলে নির্বাচন আমেজটা ছিল, আমরা যখন শিল্পকলায় ছিলাম সবাই তখন নির্বাচন আমেজটা ছিল টোটালি একটা জাতীয় নির্বাচনের মতো। আচ্ছা, তারপর আমরা যার যার পছন্দ অনুযায়ী প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি, তারা নির্বাচিত হয়ে আসছেন। রাকাত ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, আমার পাশেই বসে আছেন। আমি সত্যি খুব ধন্য যে আমি রাকাত ভাইয়ের সাথে আজকে এই চ্যানেলের সামনে আসছি। আর তার কাছে আশা আমাদের অনেক, বিশেষ করে আমরা মাঝে মধ্যে কিছু কিছু চ্যানেলের পেমেন্টের জন্য আমাদের প্রবলেমে পড়তে হয়। আমরা নাটক অনিয়ার হয়ে যাচ্ছে, কোনো পেমেন্ট পাচ্ছি না, এই ধরনের কিছু প্রবলেমে পড়তে হয়। এই ধরনের প্রবলেমগুলো আশা করি রাকাত ভাইয়ের মাধ্যমে আমরা এখন এই ক্যাবিনেটের মাধ্যমে সমাধান হবে। আরও আমাদের ছোটখাটো আরো অনেক অনেক প্রবলেম আছে, যেগুলো রাকাত ভাই আমরা পর্যায়ক্রমে, এইমাত্র তো নির্বাচন হলো, পর্যায়ক্রমে আস্তে আস্তে জানাও, কারণ হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে মানে এগুলো জানাবো আর কি রাকাত ভাইকে। রাকাত ভাইকে জানাচ্ছি এই আর কি। আরো বেশ কিছু সমস্যা আছে যেগুলো আর কি সবসময় সব জায়গায় তো বলা যায় না, যেগুলো মাঝে মধ্যে অফিসে বসে রাকাত ভাইয়ের সাথে এই জায়গাটা আমি একটু রাকাত ভাইয়ের কাছে যাই। মানে আপনাকে তো নতুন করে এই যে আরিফ ভাইদের বা যারা সাধারণ সদস্য তাদেরকে নতুন কিছু বলার নাই, কারণ আপনারা এগুলো এই বিড়ম্বনা বলেন বা সাফল্য বলেন সবগুলো মুখোমুখি হয়েছেন। সেই জায়গা থেকে আপনাদের এই যে এবারই প্রথম নির্বাচন হলো, আপনার ডিরেক্টরস গিল্ড সম্পর্কে যদি একটু আগে বলে নেন। আসলে আমাদের এই ডিরেক্টরস গিল্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল 2002-এ, এবং আমাদের প্রতিষ্ঠিত সভাপতি মোস্তফা মনোয়ার স্যার, এবং ওই সময় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন নির্মাতা এবং চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল। এবং সেটার সাথে আপনি দেখেন তখন সহসভাপতি ছিলেন আমজাদ হোসেন, আব্দুল্লাল মামুন, এবং মানে মামুনুর রশিদ সাধারণ কার্যনির্বাহী সদস্য ছিলেন, আরো অনেকেই ছিলেন। এবং আমি এবং অনন্ত হীরা আমরা সদস্য সচিব, জয়েন্ট সদস্য সচিব হয়ে সাইদুল আলম টুটুলের আহ্বায়ক করে আমরা ডিরেক্টরস গিল্ড তৈরি করার জন্য উদ্যোগী হয়েছিলাম। প্রথম কমিটিতে আমি সহ সাধারণ সম্পাদক ছিলাম এবং অনন্ত হীরা ছিল অর্থ সম্পাদক। পরবর্তীতে আমরা 2002 থেকে 2009 পর্যন্ত আমাদের মানে নিয়ম আছে যে পরপর দুইবার বেশি কোনো পদে কেউ থাকতে পারবে না। তো সেক্ষেত্রে মোস্তফা মনোয়ার স্যার আমাদের 2002 থেকে 4 পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণেই হোক সংগঠনটি 2008 পর্যন্ত ক্যারিড হয় এবং ইনঅ্যাক্টিভও হয়ে পড়েছিল কিছুটা ওই সময়। ফাইনালি 2009 নতুন সদস্যরা আবার জাগরণ ঘটিয়ে 2009 আবার ডিরেক্টরস গিল্ডকে জাগরিত করা হলো, এবং সেখানে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বলবো না, সিলেক্টেড হই। এবং আমার প্রেসিডেন্ট ছিলেন তখন নাসিরুদ্দিন ইসু, এবং আমরা 2009 থেকে 2013 ছিল আমাদের মোটামুটি একটা টাইম পিরিয়ড। কিন্তু আপনারা জানেন যে 13-র পরে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মানে খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। ওই সময় 14-15-তে আমরা আসলে সংগঠনটাকে আবার নতুন করে গোছানোর মতো মানে রাখতে পারিনি আমরা আসলে। তারপরেই এই সদস্যদের মধ্য থেকে, সাধারণ সদস্যদের মধ্য থেকে ডাক উঠলো আবার ডিরেক্টরদেরকে একত্রিত করে সংগঠনটাকে উজ্জীবিত করার জন্য, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই জাগরণ। এবং সেখানে আপনারা জানেন যে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ করে প্যাকেজ, মানে আমি বলবো না যে যেমন নির্বাচন হয়েছে এর আগে টেনা সিনাজ বলে একটা অর্গানাইজেশন, টেনা সিনাজ হলো একটা বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রিক একটা অর্গানাইজেশন, কেন্দ্রিক। সেখানে নির্বাচন হয়েছে, আমরা দেখেছি নির্বাচন, মহিলা সমিতিতে বেলি রোডে নির্বাচন হয়েছে। কিন্তু আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে ফ্রিল্যান্সার যে মেকাররা, আছেন, শিল্পীরা আছেন, তাদের এই প্যাকেজ ইন্ডাস্ট্রি 94-এ যেমন প্যাকেজ ফোরাম বলে একটা অর্গানাইজেশন হয়েছিল, যেটার ছিলেন সভাপতি ছিলেন মামুনুর রশিদ এবং সচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন বাদুর রহমান। সেই প্যাকেজ ফোরাম থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকগুলো সংগঠন হয়েছে, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ, অ্যাক্টরস ইকুইটি বা যেটাকে আমরা বলি, বা টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, মানে টেকনিক্যাল হাউস, অনেকগুলি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত যে কটা সংগঠন হয়েছে সবগুলি আপনার
সিলেকশন পদ্ধতি, মানে একটা সাবজেক্ট কমিটি তৈরি করে সেই সাবজেক্ট কমিটি একটা সিলেকশনের মাধ্যমে এটা হতো, এবং এই প্রথম বাংলাদেশে এই আপনারা নির্বাচিত নির্বাচন হয়ে আসলেন এবং এই যে বিভিন্ন ধাপে ধাপে এই যে প্যাকেজ ফোরাম, টেনাসিনাস এবং আপনাদের ডিরেক্টরস গিল্ড আসলে কতটা স্বার্থ রক্ষা করতে পেরেছে? আমি ডিরেক্টরস গিল্ডেরটা ভালো বলতে পারবো, হ্যাঁ। কারণ বাকিগুলো আপনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করেছেন। আমি আসলে কি মানে স্বার্থ রক্ষিত হয়েছে। আমি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের কথা বলছি। আমি জানি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অনেকের অর্থ, যে চ্যানেল 1 বন্ধ হয়ে যাওয়া, পরবর্তীতে আরো অনেক জায়গায় প্রচুর টাকা প্রডিউসাররা পেত, সেই টাকা মানে বেশ বড় একটা অংশ কিন্তু উদ্ধার করতে পেরেছিল তারা খুব কড়া আন্দোলনের মধ্যে দিয়ে। হয়নি আমি তা বলবো না, আসলে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি কিছু সংকট আসে, আর প্যাকেজ ফোরামও একটা জায়গায় গেট টুগেদার গিয়েছে, কিন্তু আমি সফলতার জায়গায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ তার একসময় প্রচুর ছিল, এখন সংগঠনটি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে বেশ দীর্ঘদিন। আর ডিরেক্টরস গিল্ডের ব্যাপারে আমি একটু বলতে পারি যে আপনি তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই পর্যন্ত যতগুলো সংগঠন আছে তার মধ্যে ডিরেক্টরস গিল্ড হচ্ছে একমাত্র সংগঠন যেটা রেজিস্ট্রিকৃত, এবং যেটা শুধু সমাজ কল্যাণ অধিদপ্তরে নয়, এটা জয়েন্ট স্টকের যে সিস্টেম আছে, এটা ডিরেক্টরস গিল্ড লিমিটেড হিসেবে স্বীকৃত, এবং এটা কিন্তু কোনো প্রকার ওই প্রফিটেবল অর্গানাইজেশন না, ইট হ্যাজ বিন এনলিস্টেড অ্যাজ নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন হিসেবে আসছে। তার মানে এটাও কিন্তু একটা মানে আমাদের দীর্ঘ সময় এটাকে লেগে থাকতে হয়েছে। এবং লেগে থাকতে হয়েছে, এবং দায়িত্বের জায়গা থেকে যদি আমি বলি যে মানে আরিফ ভাইকে এবং আপনাকে দুজনের মানে এই যে উৎপাদন, প্রচুর নাটক উৎপাদন হচ্ছে, আর মানে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, আর নিয়মিত তো সিরিয়াল উৎপাদন হচ্ছে, যদিও মানে একক নাটকের ইমেজটা বা আমেজটা এই সিরিয়ালের কাছে হারিয়ে গেছে, সেই প্রশ্নে আমি পড়ে আসছে আগে উৎপাদনের মান রক্ষা। নির্মাণের জায়গাটায় আদর্শগত বা দর্শনগত একটা দিক আছে। কেউ মনে করছে যে আমি জনপ্রিয়তায় নির্মাণ করব, কেউ বলছে যে না আমি একটু ক্লাসিক্যাল ধ্রুপদী বা আমার ডিফারেন্ট ঘরানার নির্মাতা কিন্তু আমাদের এই ডিরেক্টরস গিল্ডের মধ্যেই আছে, এবং প্রত্যেকের জায়গায় তার আদর্শগত বলি বা ফিলোসফিক্যাল পয়েন্টে বা ভাবনাগত জায়গা থেকে রাইট। আমার এই জায়গাতে কোনো বিরোধ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে উৎপাদনটা প্রচুর হচ্ছে, এবং এই আমি যে মানের কথা বলছেন, যে আমি যে কিভাবে মানটা রক্ষিত হয়েছে কিনা, আমি নিজের একটা 1 ঘন্টার আন্দোলন আছে আমার, এবং আমি প্রতি বছরে কিন্তু আমার প্রায় 100-150 মতো নাটক দেখতে হয়, এবং সেখান থেকে আমার 25-30টা নাটক বেছে ওখান থেকে শ্রেষ্ঠত্ব বিচার করি 1 ঘন্টা আন্দোলনের। সেখানে আমি দেখেছি যে 20-25টি নাটক যে থাকে, এবং কিছু কিছু নাটক তো নাটকই নয়, এটা শ্রেষ্ঠ চলচ্চিত্র বলা যায়, এবং অসাধারণ কাজ আছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এত চ্যানেল এবং এত প্রোডাক্ট, যে কারণে আমরা দেখি না, অনেক ভালো কাজ আমরা দেখি না। মানের জায়গা থেকে আমি মনে করি আমাদের 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে একটা তরুণ নির্মাতা যে কোয়ালিটি নেয়, সেটা ওরা মানে স্তম্ভিত হবে। 2 লাখ টাকা তো 2 লাখ টাকা নিচে তো নিচে হচ্ছে, স্তম্ভিত হবে আমাদের প্রোডাকশন কোয়ালিটি। তাদের আন্তরিকতার অভাব নেই, স্তম্ভিত হবে। আমি বললাম যে আমাদের এই 2 লাখ টাকার ভ্যালু প্রায় ওদের কাছে 25-50 লাখ টাকার সমান। আমরা যেই রেমুনারেশনটা পাই কোনো একটা চলচ্চিত্র বা কোনো টেলিভিশন প্রোডাকশনের 100 ভাগের 1 ভাগও পাই না একটা প্রোডাকশন বয়ের। আমি এটুকু বলতে পারছি যে উই আর এতটাই আমরা মানে নেগলেক্টেড। মানের জায়গাতে আমি মনে করি আমাদের নির্মাণ শৈলী অনেক বেড়েছে। এখন তার যে মানে দার্শনিক মানে দর্শনগত যে জায়গাটা বা অ্যাস্থেটিক্স, শিল্পবোধ, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই। আর মানটা অন এন অ্যাভারেজ আমি খুব ভালো বলবো না, কিন্তু কখনই একটা ইন্ডাস্ট্রি না গুছিয়ে মানটাকে অন এন অ্যাভারেজ বেটার শৈলীর ক্ষেত্রে যে একটা মানে আমরা একটা গড়পড়তা জায়গায় চলে যাই, যে রাকাত ভাই কে একটু আমি যদি ভাবে বলে যে রম্য চরিত্রে আনলাম বা ভারের চরিত্রে আনলাম, যদি একটু ভেঙেই বলি, হ্যাঁ, তারপর রাকাত ভাইকে শুরু হয়ে গেল যে রাকাত ভাইয়ের আর কোনো চরিত্র নাই, আরিফ ভাই বানাচ্ছে, আমি বানাচ্ছি, আরেকজন বানাচ্ছে, ওই একই চরিত্র দিয়ে দিচ্ছে। সেটা তো একরকম, সেটা একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে কি রাকাত ভাইকে একইভাবে দেখছি। আমি যদি 30 দিনের মধ্যে 25 দিন শুটিং করি, তাহলে আমার সেই জায়গায় শৈলীর জায়গাটা কি হবে? এবং আমি একটা সবসময় বলি, একজন ইমোশন প্লেয়ার আর একজন গুড অ্যাক্টর এক না। একজন ইমোশন প্লেয়ার সে চমৎকার ইমোশন ক্যারি করছে, কিন্তু একজন গুড অ্যাক্টর ইমোশন প্লেয়ারও সেই সঙ্গে তার কাছে কিছু ব্যাপার আছে। আমি বলতে চাই যেটা যে মানের কথা যেটা বলছিলেন, এই মানটা রক্ষা করতে গেলে
ইন্ডাস্ট্রির একটা ডিসিপ্লিন খুব দরকার। শৃঙ্খলা দরকার। যেমন আমি সবসময় বলি, আমরা পরিচালকরা সবচাইতে ক্ষতিগ্রস্ত এবং আমরা সবচাইতে মানসিক চাপে। এই আমরা একটা নাটক বানানো মনে করি একটি মেয়ে বিয়ে দেওয়ার মতো আমাদের সমাজে, Yes. যে মেয়েটির বিয়ের দিন জ্বর হবে কিনা, দর্শক আসবে কিনা, মানে একদম। এই আর আসবে কিনা, এইরকম একটা টেনশনে আমার 2 মাস ধরে ধারণ করে থাকতে হয়। ওই দিন দর্শকরা অন্যদিকে মনোযোগী হবে যাবে কিনা। কিনা, ইভেন আমার শিল্পী ঠিক মতো হবে কিনা, বৃষ্টি হবে কিনা, কারণ আমার বাজেট খুব কম। এই দুশ্চিন্তার মধ্য দিয়ে আমি যখন সেটে যাই আমি ভারাক্রান্ত। আবার যেদিন অনিয়ারা হবে সেদিন আবার চিন্তা করতে হবে যে প্রতিবেশী দেশের কোন জনপ্রিয় সিরিয়াল আমার পড়ে গেল। অথচ আপনি পড়ে বাইরের গেল। যে কান্ট্রিগুলো আছে ওরা কিন্তু একটা ডিরেক্টর যেভাবে শিল্পী অভিনয় শিল্পী যেভাবে হাসতে হাসতে আনন্দ করতে করতে সেটা যায়, একটা ডিরেক্টর ওইভাবে যায়। আমরা এটা পারছি না। কেন এই পারা কারণে যাচ্ছে না? এই যে একটু আরিফ ভাই বলেন, আরিফ ভাইয়ের কাছে আসছে। অ্যাকচুয়ালি কি মানে আমি রাকাত ভাই যা বললেন আমি রাকাত ভাইয়ের সাথে টোটালি একমত। দুই একটা জায়গায় খালি আমার একটু সেটা বসে একটা ভালো জিনিস বানাইতে হলে ভালো একটা স্ক্রিপ্ট লাগে, ভালো একজন নির্মাতা, তাকে বুঝতে হবে। আর্টিস্টও এখন এই যে মাঝখানে একটা কথা বলছি, একজনকে আমরা একই ক্যারেক্টার প্লে করতে দেখতেছি হয়, যেমন ধরো একটা একজন কমেডিয়ানকে একটা ভিলেনও করা যায়, একটা কমেডিয়ান থেকে একটা হিরো ক্যারেক্টার করা যায়। সেটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের রিলাইজ করতে হবে আমি এই ক্যারেক্টারটা একিতে করাইতে পারবো কিনা এবং সে কতটুকু পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে বাজেট আমাদের জন্য বিশাল একটা ফ্যাক্টর। এটা রাকাত ভাই আমার সাথে একমত হবে, কারণ আমরা অনেক সময় কিন্তু ভালো স্ক্রিপ্ট পাই, ভালো আর্টিস্টও পাই, বাজেটের কারণে আমরা অনেক সময় বানাইতে পারি না। তারপরে যদি নিজের থেকে যদি বাজেট কোনোভাবে ম্যানেজ করে যদি একটা বানাই, সেটা আবার যে জায়গায় আমি অনিয়ার করবো সেখান থেকে আবার আমি সেই আউটপুটটা পাই না। এই ধরনের বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেছে আমরা ভালো কিছু বানাতে চাইলেও পারি না, কিন্তু আমরা চেষ্টা থাকে আমাদের সবসময় ভালো কিছু বানানো। মানে 2 লাখ টাকা 2 লাখ 20 হাজার টাকা খরচ হয়ে গেল, কিন্তু আমি সেটা চ্যানেল আপনাকে দিচ্ছে সেটা বানাচ্ছে না। এবং আমি ইনডাইরেক্টলি পেছনের কাছে আমার আহ্বান থাকবে যারা চ্যানেলের সাথে বসে আলাপ আলোচনা করে এগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়, যাতে টেলিভিশন কারা দেখে, দর্শকরা দেখে। আর দর্শকরা নাটক কেন দেখে, আমরা যদি ভালো কিছু বানাই তাহলে সেটা দর্শক দেখবে, দর্শকদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। সেই স্কোপটা প্রেসিডেন্ট অবশ্যই আমাদেরকে করে দিবে চ্যানেলের সাথে আলোচনা করে। আমরা আসলে যেহেতু আমি সবসময় বলি একটা কথা, যে ডিরেক্টর্স গিল্ড ইজ এ মাদার অর্গানাইজেশন। যদি আমি ফিকশনটা ধরি, আমরা তো ফিকশন মেকার, কাহিনী চিত্র নির্মাণ করছি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন একটা ডিরেক্টর তো সবকিছু সমন্বয় করছে, ইজ দ্য ক্রিয়েটিভ কোঅর্ডিনেটর অল ডিপার্টমেন্টস। তো সেই ক্ষেত্রে আমি যদি সব ডিপার্টমেন্ট ছাড়া কি আমি আমার একটা নাটক ভালো করতে পারবো? আমি কি কখনো অভিনয় শিল্পী যদি আমাকে সময় না দেয়, আমার ক্যামেরাম্যান যদি সময় না দেয়, সো একটা সমন্বয়হীনতার ব্যাপার আছে। আমি ডিরেক্টর্স গিল্ডকে যদি পুরোপুরি গুছিয়েও ফেলি, তারপরেও কিন্তু ইন্ডাস্ট্রি গোছাবে না যদি না সব অর্গানাইজেশন একটা ছাতার নিচে না আসে। না, এই জায়গায় একটু যাব যে পেশাদারিত্বের জায়গায় যেতে চাই রাখাত ভাই, কারণ আপনি নাটক বানাচ্ছেন 2 লাখ টাকা হোক আর 3 লাখ টাকা হোক, কিন্তু আপনার কোন শিল্পীর ক্ষেত্রে আপনি একটা বড় টাকা চলে যাচ্ছে তাকে আপনার নাটকের মধ্যে নিতে, তারপর আবার যেটা হচ্ছে যে সেই জায়গায় যে আপনার একটা বড় বিনিয়োগ চলে গেল, আবার যাকে নিয়ে করছেন তিনি সেটের টাইম মতো সময় মতো আসলো কিনা, এগুলো তো শৃঙ্খলার তো একটা ব্যাপার আছে। আপনি যেটা বলছিলেন পেশাদারিত্ব, আমাদের আসলে পেশাদারিত্ব পরিচালক থেকে আরম্ভ করে নির্মাতা থেকে আরম্ভ করে যাদের এই কুশীলব সবাই এই পেশাদারিত্ব নিয়ে একটু কথা শুনবো। পাশাপাশি ওটাও বলবো যে দর্শকরা বলেন যে বিজ্ঞাপনের কারণে হোক, ঝামেলার কারণে হোক, তারা আমাদের নাটকগুলো দেখেন না। আসলে আমাদের পেশাদারিত্বের সংকট প্রকট। আমরা একটা মানে 3টা সংগঠন মিলে, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন এবং ডিরেক্টর্স গিল্ড, আমরা 150 টাকার মানে কতগুলো স্ট্যাম্পে সাইন করেছি। আমরা কতগুলো নিয়ম নীতি একমত হয়েছি যে আমরা কতক্ষণ কর্মঘণ্টা কাজ করব, 2 ঘন্টা বেশি করলে কি হবে, কয়দিন আগে শিডিউল ব্রেক করা যাবে, 10 দিনের মধ্যে হলে কি হবে, এরকম 49টা পয়েন্ট, একটা কন্ট্রাক্ট ফর্ম, যে কন্ট্রাক্ট ফর্ম সাইন করে আপনাকে অভিনয় করতে হবে। এখন বলেন, আমার কাছে একটা অভিযোগ আসলো ডিরেক্টর্স গিল্ডের যে আমার শিডিউল খেয়ে ফেলেছে। আমি যখনই তার বিচার করতে যাচ্ছি বা কোনো কেস করলো আমার তার এগেনস্টে, তখন আমি তার সাথে কিভাবে সমস্যা সমাধান করব? সে তো মুখে অরালি বলবো না, আমি তো অনেক আগে জানিয়ে দিয়েছি। এটা প্রমাণ করবেন কিভাবে? লিখিত কোনো ফর্ম ছাড়া। আমরা কন্ট্রাক্ট ফর্মের মডেল কি হবে আমরা প্যাড এ স্ট্যান্ডার্ড বলেছি, মেম্বারদের বলেছি। আমাদের ডিরেক্টর গিল্ডের মেম্বাররা চেষ্টা করেছে, কিন্তু যদি অন্যরা কেউ না করে আপনি কিভাবে ইন্ডাস্ট্রিটাকে শৃঙ্খলার মধ্যে আনবেন? তার মানে আমি ব্রিটিশ কিছু ছবি এবং টেলিভিশন প্রোগ্রামের সাথে কাজ করেছি, একজন প্রোডাকশন বয় বা একটা সাধারণ মেকআপ ম্যানের সাথে তারা এগ্রিমেন্ট করে কাজ করছে। দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি, এটার বাইরে যাওয়ার কোনো পথ নেই। সো আমাদের যে ডিসিপ্লিনটা আছে, সেই ডিসিপ্লিনটা যদি ঠিক করতে চাই, যেমন আমি বাসায় ফিরি 1টার সময়, আমাদের অভিনয় শিল্পীরা 1টা 2টার সময়, বা আমরা ডিরেক্টররা 1টা 2টার সময় বাসায় ফিরি, পরদিন 8টায় কল, হাউ ইট ইজ পসিবল?
এবং আমি যদি প্রতিনিয়ত কাজ করি, যেমন মনে করেন অনেকেই বলে যে উনি অনেক টাকা বেশি নিচ্ছেন। একজন শিল্পী একটা নাটকে 50,000 টাকা নিতে পারে, কিন্তু বছরে 4টা কাজ করতে পারে, এটা তো আপনি আটকাতে পারবেন না না। তার যদি ওই লেভেলের সম্মানীর ওই লেভেলে থাকে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, দ্যাট ইজ কল্ড, এটা মুস্তফা মনোয়ার স্যারের কাছ থেকেই শেখা, প্রযোজনা সংস্কৃতি শব্দটি আমি ব্যবহার করতে চাই। ইট ইজ কল্ড প্রোডাকশন কালচার। প্রযোজনা সংস্কৃতির একদম একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ অভিনয় শিল্পী গোলাম মোস্তফা। যে গোলাম মোস্তফা 10টার সময় আসতেন, এসে জিজ্ঞেস করতেন অভিনেতা ডিরেক্টরকে আমাকে কটায় ছাড়বে, পুরো 10টায়। তারপর সে আর একটা কথা বলতেন না, সে স্ক্রিপ্ট নিয়ে মেতে থাকতেন অথবা বই পড়তেন। তার কোনো গল্প গুজব আড্ডা, যেটার কোনো অহেতুক আড্ডার মধ্যে সে নেই। 10টার মানে সময় এখন তো সেটে সেটগুলিতে সেলফি উৎসব দেখা যায়। 10টার সময় উনি বলবেন আমি এখন যাবো, বলে স্যার আপনি যদি আর আধা ঘন্টা সময় বলেন না, আপনি আমাকে 10টা বলেছেন। কিন্তু ওনাকে 2টার আগে ডাকাই হয় নাই, একবারও উনি বলেনি যে আপনি আমাকে 10টায় কল দিয়ে 2টায় বসেছেন কেন। তার আমাদের কাছে তাদের বলা ছিল এরকম, মুস্তফাবি বলেছেন যে আমাকে তো তুমি পুরো টাইমটা নিয়েছো, 10টা থেকে 10টা পর্যন্ত তুমি আমাকে নিয়েছো। এই যে প্রযোজনা সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত গোলাম মোস্তফা করে গেছে, সেটাকে আমরা ফলো করছি। আরেকটা কথা বলি, আপনি যে শিল্প মূল্যায়নের কথা বলছেন, আমার নিজেরই একটা অন্তরায় নামে নাটক এসে অভিনয় করেছিল বাদল, আমার ডিরেক্টর ছিল, আমার চারুনিরম থেকে, আমি 96-এর কথা বলছি। গোলাম মোস্তফা, আমি জানি আমার এক ডিরেক্টর, পরিচিত ডিরেক্টর থাকে, উনি একদিন কাজ করেছে 10,000 টাকা করে উনি তখন নেন। তো ওনার বাসায় 15,000 টাকা পাঠিয়ে দিয়েছে। উনি গুনে নেই, বাসায় গিয়ে দেখে 15,000 টাকা। ছেলেটাকে কল দিয়েছে, ছেলেটা ভয় পেয়ে গেছে যে তুমি আমাকে কত দিয়েছো। ছেলেটা তো ভয় কাঁপছে, সেটা বলছে যে মোস্তফা ভাই আপনার সম্মানই কি আমরা দিতে পারবো। বলে আমি তো 15,000 টাকা নিই না, আমি 10,000 টাকা, তোমাকে 5,000 টাকা বেশি দিয়েছো। ইউ কাম টু মাই হাউস অ্যান্ড টেক ইট। আপনি ভাবতে পারেন যেই শিল্পীরা এটা কি এমন। আপনি এটুকুই বলতে চাই আমি, যে একটা নাটকের বাজেট যদি 2.5 লাখ টাকা হয় আর আমি যদি 50,000 টাকা নেই, তাহলে ওই নাটকটি কিভাবে ভালো কিন্তু এই যে আপনি যেটা বিষয়টা ছিলেন যে হ্যাঁ টাকা তো সে মানে কাজের জন্য, তার রুটি রুজির জন্য এইটা করতে আসছে, কিন্তু সে কতটা করবে সেটা যদি একটা জায়গায় দাঁড়ায়, এই যে এটাও কিন্তু এক ধরনের, একটা সময় ফিরে পরদিন 8টার সময় সেটে যাওয়া, এটা এক প্রতিদিন যেটা হয়, হ্যাঁ, তাহলে সে ওই স্ক্রিপ্ট নিয়ে কখন ভাববে। এবং আলটিমেটলি আপনি জানেন যে স্ক্রিপ্টটা এইভাবে ক্যামেরার সামনে ধরা হচ্ছে, এবং সেটা আপনারা যেভাবে খবর পড়েন সেভাবে পড়ছে, অটো স্ক্রিপ্ট। এবং আমি তো এগুলো পারি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ও করবে না কেন। ও যদি 28 দিন একটা শুটিং এ ব্যস্ত থাকে, তাহলে সে পড়বে। শিল্পী তাহলে কি করবে? মানে আমি একটু আরিফ ভাইয়ের কাছে যাই, যে সে তো এটাকে পেশা হিসেবে নিয়েছে, এখন মানে 28 দিন, আমি 28 দিন 30 দিন অফিস করি, আপনি 30 দিন অফিস করেন, হ্যাঁ, সে তো 28 দিন অফিসই করছে নাকি? না, সেটা ঠিক আছে, 28 দিন অফিস করতেছে, কিন্তু তাকে একটা দিন মাথায় রাখতে হবে। যেমন আমাদের এখানে যারা, আমরা মাসে একটা বন্ধ পাই না ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ সব বন্ধ থাকে না 1 মাস না, অথচ বাইরের কান্ট্রি বা অন্য জায়গাগুলোতে সপ্তাহে একটা দিন বন্ধ, ডে অফ আছে। ডে অফ আছে নিশ্চয়ই, আপনি 30 দিন কাজ করেন, একটা ডে অফ আছে, কিন্তু আমাদের কোনো ডে অফ নাই। শুক্রবার বলেন শনিবার আমাদের সব ডেটে কাজ করতে হয়, সেটা কোনো কথা না। তারপরে মনে করেন যদি একটা আর্টিস্ট বা যে অভিনয় করতেছে 30 দিন যে কাজ করতে হবে এমন কোনো কথা না। একটা ভালো প্রোডাকশন যদি করতে চায়, এখন ধরেন যে আমি সারাদিন শুটিং টুটিং শেষ করবো, বাসায় ফিরতে রাত 3টা বেজে গেল, দেখা যাচ্ছে আমার পরের দিন 7টায় শুটিং, তাহলে আমাকে জিনিসটা যদি আমি ওইভাবে গুছিয়ে নিই না, আমার যদি আবার বাসায় এসে একটু রেস্ট নিতে, আবার যেমন প্রোডাকশন খারাপ হতে পারে, যে কোনো কারণে কোনো প্রবলেম হতে পারে, তাহলে আমি সেইভাবে নিজেকে গুছিয়ে নিতে না, আমি 30 দিন করবো না, এটা করতে। আমার কথা হচ্ছে যে আজকে কিন্তু সব জায়গায় কিন্তু টেলিভিশন শিল্পীরা নিয়মিতভাবে প্রতিদিনই কাজ করছে, তার ডে অফ বাদে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কর্মঘণ্টা কতটুকু কাজ করবেন। হ্যাঁ, শিফট ভিত্তিক আছে, যে আমি সকালে শিফটে কাজ করলে বিকেলে শিফটে সে কাজ করছে না। এখন কেউ যদি ওভারলোড নিয়ে করতে পারে, এটা তার ব্যাপার, কিন্তু আপনি আমাকে, আমার পরিচালকদের, আমি সবারই বলছি যে এটা তো অভিনয় শিল্পী, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, দায়িত্বের জায়গা থেকে অভিনয় শিল্পীকে বা অন্য একজন ডিপার্টমেন্টের শিল্পীকে তার দায়িত্বটা নিয়ে থাকতে হয়, কিন্তু ডিরেক্টরটাকে কিন্তু 10টা দেওয়ার সাবজেক্টের সাথে সমান। কিন্তু টাকার ক্ষেত্রে সে হয়তো মাসে হয়তো 5 লাখ টাকা আয় করতে চান, আপনি তাকে কিভাবে আটকাবেন? আমি এই জায়গায় আমি কোনো কথা বলতে চাই না, কারণ পৃথিবীর কোথাও এর বেশি টাকা দেওয়া যাবে না এরকম কোনো রুলস নাই। এটাকে কি কখনো বন্ধ করা যাবে? কিন্তু কমিউনিজমের কি মানে কি সব সমান? কমিউনিজম মানে হচ্ছে একজন ডাক্তার আমাদের বাংলাদেশে ডেইলি 3 লাখ টাকা কামায়, এরকম লোক আছে। আবার একটা লোক 500 টাকা কামায়, যে বোঝা কামায়। আমি বলছি ও কি মানুষ না? এই ডিফারেন্সটা আমরা চাই না, যে 500 আর 3 লাখ এটা হতে পারে না।
500 জায়গায় 5000 এই দায়িত্বটা তো গিল্ডকেই নিতে হবে, যে সেই সাম্যতাটা কতটা জি, আনা জি, যায়, জি, এবং জি। ওই যে কর্মঘণ্টার কথা বললেন, জি, সেই জি, জায়গাটাও জি। যে এটা তো পরিচালকদের জি, সিদ্ধান্ত নিয়ে যদি জি, নেয় যে জি। কাকে কতটুকু দিবে, জি, যে মাসে বা একটা কাজের ক্ষেত্রে সে কয়জনকে নিতে পারবে জি, সর্বোচ্চ, জি। সেই জায়গাটা আপনি আসবেন। আমি একটু বিরতিতে যেতে চাই, ফিরে এসে একটু আলোচনা করতে চাই যে আমাদের টেলিভিশনগুলোতে এখন আর অনুষ্ঠান প্রধান খুব নগণ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেছে, এখন এজেন্সি নির্ভর হয়ে গেছে, যে নাটক এই পরিচালকরা নাটক কোথা থেকে করবে, নির্মাতারা, এগুলি সব এখন এজেন্সিগুলি করছে। উনি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেগুলো মানে এজেন্সি নাটক তৈরি করছে, কোন নাটক কোন চ্যানেলে যাবে। এইটাও তো নাটকের মান নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা বড় প্রভাব ফেলছে কিনা রাকাত ভাই আপনি ভালো বলতে পারবেন, আরিফ ভাই বলবেন। রাকাত ভাই, আপনার কাছ থেকে শুরু করতে হয়, সেটা হচ্ছে যে এই যে মানে নাটক বা টেলিফিল্ম এই নির্মাণের ক্ষেত্রে স্ক্রিপ্ট আগে দিয়ে দেওয়া, দিয়ে বা সিনপসিস দিয়ে তারপর বিভিন্ন চ্যানেল থেকে এটা আগে অনুমোদন করানো যেত, যে অনুষ্ঠান যারা প্রধান ছিলেন তারা বলতেন হ্যাঁ এটা তৈরি করা যাবে, এটা কিনবে বা যাই হোক, সেইটা এখন এজেন্সির কাছে। এজেন্সিগুলো পত্রিকা বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনের বিজ্ঞাপন দিয়ে জানা দিচ্ছে যে অমুক ব্র্যান্ডের আওতায় এবার 10টা নাটক হচ্ছে, অমুক ব্র্যান্ডের আওতায় 20টা নাটক হচ্ছে। আমি আসলে মনে করি আমরা এজেন্সি তো আমাদেরই অংশ, এবং তারা এসছেন এখানে ব্যবসা করতে, বাণিজ্য করতে, এবং সেটা শিল্পকে নিয়ে। কেউ যদি বাণিজ্য করতে, ব্যবসা করতে চায়, সেটা তো দোষের কিছু না। সেই সব ক্ষেত্রেই একটা ডিসিপ্লিন দরকার। আমি শুধু এটুকু বুঝি যে একজন কনসালটেন্ট আর একজন কনস্ট্রাক্টর আলাদা নিতে হয়। একটা বিল্ডিং প্রজেক্ট করতে গেলে আপনি আলাদা কনসালটেন্ট নিতে হবে, আলাদা কনস্ট্রাক্টর নিতে হবে, এবং এই দুজন যদি এক লোক হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রোডাকশনের মধ্যে ঝামেলা হবে। এখন এজেন্সির যে ভূমিকাটা ছিল বা চ্যানেলের যে ভূমিকাটা ছিল, তাদের ভূমিকাটা ছিল আমাদের প্রথম দিকে যেটা, যে তারা তাদের জায়গাতে কাজ করবে এবং নাটক নির্মাণ করবে প্রডিউসার। আমাদের এখানে প্রডিউসারের ব্যাখ্যাই ভুল আছে। প্রডিউসার ইজ নট এ ফাইন্যান্সার। হ্যাঁ, এই জায়গাটায় গন্ডগোল আছে। আমাদের প্রডিউসার একটা শিল্পী কিন্তু, এবং তাকে একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি তাকে নিয়োগ দেবে, এবং সে ডিরেক্টর নিয়ে সব নিয়ে একটা কাজ করবে। যেটা হয়, এক হয়ে গেলে কিছু ক্ষতি হয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি সবসময় বলি যে এটা একটা শিল্পের জায়গা। টেলিভিশন আমাদের একটা শিল্প, মানে ঘরের একটা সদস্য। একটা টেলিভিশন খুব অল্প রিয়াক্ট হয়। একটা সিনেমা যেমন 15 দিনে সারা পৃথিবী কাঁপিয়ে দেয়, কিন্তু একটা টেলিভিশন কিন্তু একটা জাতিকে ঘুম পাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা ব্যবসা করি বা যাই করি না কেন, মুক্তিযুদ্ধের যে চেতনাকে আমরা ধারণ করেছি, আমরা বাঙালিরা, আমরা যে শক্তিতে পরিণত হয়েছি আজকে, আমার মনে হয় আমাদেরকে দেশটাকে একটু ভালোবাসতে হবে, এই সংস্কৃতিকে ভালোবাসতে হবে, সবকিছু চিন্তা করে বুঝতে হবে যে ঘরে একটা 2 বছরের 1 বছরের বাচ্চাও দেখছে, 100 বছরের বৃদ্ধও দেখছে। টেলিভিশন তো পরিবারের সদস্য। সিনেমাতে কিন্তু 2 বছরের বাচ্চা বা 100 বছর বৃদ্ধটি যায় না। এবং এইটাকে বাঁচানোর দায়িত্ব, এটাকে এত ব্যবসা নির্ভর চিন্তা করলে হবে না। এবং আমার যেটা মনে হয়, মানের জায়গাটায়, যেমন খুব ফ্র্যাঙ্কলি আমি বলি যে একটা বিজ্ঞাপনের মডেলের বা একটা বিজ্ঞাপনের ডিউরেশন 1 মিনিট ম্যাক্সিমাম। স্বাভাবিক এজেন্সি বা সাধারণ যারা প্রোডাক্ট নির্মাণ করে, তাদেরকে বোঝানো হয় কোনোভাবে যে আপনার এই বিজ্ঞাপনের মডেলটি যদি আপনার ফিকশনে থাকে, তাহলে আপনার বিজ্ঞাপনের ওই প্রোডাক্টের মূল্যায়ন হবে। এটা টোটালি ভুল। কারণ দেখা গেছে ম্যাক্সিমাম বিজ্ঞাপন হলে মানুষ ওই নাটকের মাঝখানে বিজ্ঞাপনগুলো দেখে না। তার মানে কি হলো? তাহলে ওই প্রোডাক্টটা অর্থহীন। কারণ পুরো নাটকটাকে একটা বিজ্ঞাপন পণ্যের মডেল করার একটা টেন্ডেন্সি আছে। যেখানে আমরা পার্শ্ববর্তীদের অনেক জায়গায় দেখি যে বাবা মাও সুন্দর, সবাই সুন্দর, কিন্তু এইগুলো হয়তো দর্শক কেউ দেখে অলংকার দেখার জন্য বা এই দেখার জন্য, কিন্তু আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে। তো আমরা এগুলো কেন করব? কারণ আমাদের যে 1 ঘন্টা বা আমাদের যে 64, 68 বছর, 70 বছরের যে সোনালী ঐতিহ্য আছে, এগুলোকে বজায় রাখতে হবে, এবং এগুলো মেনটেন করা যায়। তো বিজ্ঞাপন নিয়ে কি করা যাবে সেটাই তো আমি আসবো। আরিফ একটু বলেন যে এখানে কাজ করতে যে এজেন্সি এবং সাথে কাজ করা, আমার চ্যানেলগুলোর এখন কোনো মানে বক্তব্য থাকে না নাটকের ক্ষেত্রে। আপনার নাটকের দিবে কি দিবে না, সে এজেন্সির বা প্রোডাক্টের দিকে, যে পণ্যর দিকে। এখন মনে করেন যে যেমন আগে একটা সিস্টেম ছিল, যেটা রাকাত ভাইরা ভালোভাবে করতে পারছে। কোন চ্যানেলে যদি প্যাকেজের আওতায় বা সেভেল কোন চ্যানেল নাটক অনিয়ার করতে লাগে, স্ক্রিপ্ট জমা দিতে হতো, ওই স্ক্রিপ্ট দেখতো, দেখার পরে অভিহিত সিলেক্ট করে কাউকে আবার প্রিভিউ হতো। হ্যাঁ, এরপরে মেকিং করার পর সেটা আবার জমা দেওয়া হতো এবং সেটা প্রিভিউ হতো। এরপরে সিলেকশন হওয়ার পরে সেই নাটকটা অনিয়ার হতো।
এখন চ্যানেলে গেলে সরাসরি এজেন্সিকে দেখা দেয়। কারণ আমরা যদি এখন বাইরে থেকে একজন কিনে নাটক একটা বানাই যদি সেটা চ্যানেল জমা দিই, মনে করেন যে আমি জুলাই বা আগস্টে একটা নাটক বানাই জমা দিলাম, সেটা প্রিভিউ করতে করতে ওটা ভিতরে ঘুরতে ঘুরতে যাইতে দেখা 2-3 বছর এমনি পার হয়ে যায়। যার কারণে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমাদেরকেও এজেন্সির মাধ্যমে গিয়ে প্রপোজালটা দিতে হয়। আগে যেমন আমরা সরাসরি প্রপোজাল দিতাম, এখন এজেন্সির মাধ্যমে প্রপোজাল দিতে হয়। মানে সেটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সেটা একটু দ্রুত হয়। আর একটা এটা জায়গা আসলে এজেন্সি, দেখেন এজেন্সি তো আমাদের অংশ, তাদের একটা বিশাল ভূমিকা আছে। টেলিভিশন তো বিজ্ঞাপন ছাড়া কেন চলবে, মানুষ কেন করবে? আপনি কেন টেলিভিশনটা চালাবেন? বিজ্ঞাপন লাগবে, অবশ্যই। এই বিজ্ঞাপন ছাড়া একটা তার আয়ের উৎস তো এটা। আয় উৎস তো বটেই। কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি, যদি এরকমই হয় এজেন্সির লোকরাই নিয়ে নাটক বানাবে, তাহলে এজেন্সি প্রডিউসার। তাই যদি হয় তাহলে আমরা এজেন্সির সাথে বসবো, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমরা ডিরেক্টর্স গিল্ড থেকে আমরা বলতে চাই যে আমরা আসলে এজেন্সিকেও তো অনেকে বিক্রি করছে, এজেন্সি যারা আছে তাদেরও ওই পর্যন্ত কিন্তু মাঝখানে অনেকগুলো পথ আছে। তো আমরা যেই জিনিসগুলো এবার আমরা ডিরেক্টর্স গিল্ড থেকে যেই জিনিসটা আমরা চাই, যে আমরা যে এতগুলো ডিরেক্টর একত্রিত হলাম এবং আমরা মনে করি আজকে পিঠ থেকে গেছে আমাদের, আজকে চ্যানেলগুলো যে কটা চ্যানেল আছে তারা এন্টারটেইনিং চ্যানেল, তাদের আজকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাদের একত্রিত হতে হবে, তাদের সংগঠিত হতে হবে, আমাদের শিল্পীদের সংগঠিত হতে নাহলে হবে। যে আপনি ঘরে ফেরার কথা বলেন, ঘরে ফেরাটা অনেক দেরি হয়ে যাবে। অলরেডি যেটা আজকে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা কিন্তু আজকে সরে গেছি। যেমন আমাদের দেশের যে সক্রিয়তাটা ছিল, যেমন আমার আবেগ, আমাদের চ্যানেল হোক, আমাদের যে ভিতরের যে ঐতিহ্য, সবকিছু আজকে কিন্তু অন্য জায়গায় চলে গেছে। এবং যে আপনি একটু বলছিলেন, আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে সময়, যে বাইরে থেকে কুশীলব আনা, জি, সেটা নিয়ে বলতে চাচ্ছিলেন জি। আপনি। আমি যেটা আসলে আমাদের এই ডিরেক্টর্স গিল্ডের পুনর্গঠিত হওয়ার, যে আমরা তো ছিলামই, কিন্তু আমরা সাধারণ সদস্যদের উপরই ছেড়ে দিয়েছি। কারণ ডাকটা কিন্তু জনগণ থেকে আসে, সাধারণ সদস্যদের থেকে আসে। আমরা লিডার হতে হতে আমরা অনেক সময় জনবিচ্ছিন্ন হয়ে পড়ি, সদস্যদের বাইরে চলে আসি। এবং যারা নিয়মিত কাজ করছে এখন পরিচালকরা, যারা নিয়মিত, একদম নিয়মিত, সেই সব তরুণ নির্মাতা, তারা কিন্তু আজকে পুনর্জাগৃত হয়ে ডিরেক্টর্স গিল্ডকে এস্টাবলিশ করেছে। এবং সেখানে কিন্তু একটা প্রধান ইস্যু ছিল, যেটা আমি জেনেছি, যে এই বাইরের ক্যামেরাম্যান, বাইরের আর্টিস্টদের নিয়ে আসাটা। আচ্ছা, আমি কাউকে বাইরে আর্টিস্ট আনতে দিব না, ক্যামেরাম্যান, ক্রু আনতে দিব না, এটার নিয়ম সারা পৃথিবীতে কোথাও নাই। আমি যদি আমেরিকাতেও আমি নাটক করতে চাই, তাহলে আমাকে ওখানে একটা গিল্ড আছে, ডিরেক্টর্স গিল্ড আছে, ক্যামেরা অ্যাসোসিয়েশন আছে, তাদের পারমিশন নিতে হয়। আমার কথা হচ্ছে দুঃখজনক, যেটা ভেরি ভেরি সরি, যে একজন বাইরের শিল্পী আমাদের দেশে আসছেন, আমাদের সংগঠনগুলোর সাথে কোনো প্রকার কোনো নিয়ম যোগাযোগ নাই। আমাদের একটা চাঁদা আছে, আমাদের একটা কনসার্ন আছে, আমরা তাদের নাও দিতে পারি, দিলে কিভাবে দিব, সেগুলোর প্রতি মেইনটেইন করেই কিন্তু তাদের আসা উচিত। আমরা ওই জায়গাটাই পৌঁছাতে চাই। আজকে যদি আমি পার্শ্ববর্তী দেশে আমি আমার একটা ক্যামেরা ক্রু কাজ করতে চাই, তাহলে কিন্তু ওই ক্যামেরাম্যানের একটা ফুল রেমুনারেশন ওই সমিতিকে দিতে হয়। তার মানে 10,000 টাকা ওই ক্যামেরাম্যানের, আপনি ওকে ব্যবহার করেন না করেন, একটা ক্যামেরাম্যানের আপনি পাশে রাখবেন, 10,000 টাকা আপনাকে দিতে হবে। এই যে বিষয়টা, তখন আমি চিন্তা করি যে আমি 10,000 টাকাই যদি দেবো, তাহলে আমি আমার দেশের ক্যামেরাম্যানটা নিব। আমাদের সময় শেষ, রাকাত ভাই, আরিফ ভাই, আরেকদিন হয়তো কথা হবে। কিন্তু ওই যে যেটা বলছিলেন, যে আমাদের সংস্কৃতিকে রক্ষা করা, সংস্কৃতি বান্ধব একটি নির্মাণ পরিবেশ তৈরি করা, সেটা আপনারা চাচ্ছেন। আমরা আশা করবো যে এবং আমি একটা কথা যেটা আপনার মাধ্যমে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, যেহেতু আমি নবনির্বাচিত, খুব সদ্য নবনির্বাচিত, আমার একটা সে থাকবে যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এবং এখানে আমরা যেন আমাদের এই অসুন্দর মনটাকে ত্যাগ করি, আমরা দেশটাকে ভালোবাসি। এবং আমি আবারও বলছি, ডিরেক্টর্স গিল্ড একা কিছুই করতে পারবে না, আমরা সবাই মিলে একটা ফেডারেটিভ বডি করে, সব অর্গানাইজেশন মিলে আমরা এমন একটা জায়গায় যেতে চাই অন্তত, তাহলে অন্তত আমাদের এই সংস্কৃতিকে রক্ষা করা যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।